চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় এখনো থমথমে পরিস্থিতি। সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। নজরদারি নিশ্চিতে রাতেও জারি রাখে টহল। 150 গজের মধ্যে কোনো ধরনের কনস্ট্রাকশন বা যে কোনো কাজ করতে হয় এটা বিজিবির পারমিশন লাগবে। তো ওরা যে কাজটা করছিল এটা একান্তই 100 গজের মধ্যে। তো 100 গজের মধ্যে কাজ করতে হলে তো এটা অবশ্যই আমাদের পারমিশন লাগবে। ক্যান্সার ইনস্টিটিউটে নষ্ট রেডিওথেরাপি মেশিন, সংকট কেমোথেরাপি ওষুধেরও। বিপাকে চিকিৎসা নিতে আসা নিম্ন আয়ের মানুষ। পাইছি একটা আর দুইটা কিনছি। 5 নম্বরটা আমার কিনতে হয়েছে 3500 টাকা দিয়া। দিয়েছি আকান্তে মানে কি মূল লাগে আর দেড় লাগে ঘুরতেছি। হুইল চেয়ার ছাড়াই হাসপাতালে হাঁটাহাঁটি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জনগণের পাশে থাকতে দলীয় কর্মীদের নির্দেশনা। শুভেচ্ছা, যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া এখনো থমথমে পরিস্থিতি। সতর্ক অবস্থানে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ ভারত সীমান্তে মৃতপাতিয়া নদীর উন্মুক্ত স্থানে বিএসএফ এর কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায় এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রোববার রাতেও টহল দিয়ে পরিস্থিতি নজরে রাখে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় এই বেড়া তৈরিকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত। তবে বেড়া তৈরির কাজ এখন বন্ধ রেখেছে বিএসএফ। এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান এবং সীমান্তের টহল জোরদার করে বিজিবি। আমাদের বিভিন্ন ধরনের সব ধরনের প্রস্তুতি আছে। সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে মনোবল এবং আমি কতটুকু আন্তরিকতার সাথে কাজ করি, দায়িত্বটা পালন করি। তো মেশিন নষ্ট, এর ফলে কয়েক সপ্তাহ ধরেই ক্যান্সারের রেডিওথেরাপি বন্ধ। অন্যদিকে কেমোথেরাপির ওষুধ সংকট। হতদরিদ্র রোগীকেও প্রতিটি কেমোর পিছনে 3 থেকে 5,000 টাকা গুনতে হয়। একমাত্র সরকারি ক্যান্সার চিকিৎসালয়ের সেবার হাল এখন এমনই। শরীরে মরণ ব্যাধি এই রোগ বাঁধলেও প্রাইভেটে চিকিৎসার পয়সা নেই নিম্নবিত্তের। দূরদূরান্তের রোগীর বেলায় ভোগান্তির মাত্রা আরও কয়েক গুণ বেশি। 10 বছরের সিয়াম, ছোট্ট শরীরে বড় রোগের বাসা। চিকিৎসায় হাত খুলে খরচের সক্ষমতা নেই বাবা মায়ের। ভরসা সরকারি ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল। বিপত্তি সেখানেও। চিকিৎসক 10 বার রেডিওথেরাপি নেয়ার পরামর্শ দিলেও 8 বারের পর আর থেরাপি মিলছে না। যদি দূরে রেডিওথেরাপির জন্য আমার কোনো ছেলের কোনো বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, মানে আমি এই আতঙ্কে আছি। কুমিল্লার জাহাঙ্গীর আলম কেমো নিয়েছেন কয়েক দফা। এবার রেডিওথেরাপির পরামর্শ চিকিৎসকের, কিন্তু ক্যান্সার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল মিলেনি। আজকে আসছি, আমার প্রায় 3,000 সাড়ে 3,000 টাকা খরচ হয়ে গেছে। আজকে এই পরীক্ষাগুলো করায় সব কিছু করায়। লেখা রেডিওথেরাপির কার্ড খালি নাই, দুঃখিত রেডিওথেরাপির কার্ড খালি নেই। এইভাবে কয়েক মাস যাওয়ার পরে এখন সেখানে নতুন একটি সিল যুক্ত হয়েছে, দুঃখিত ত্রুটির জন্য মেশিন বিকল্প থাকায় রেডিওথেরাপি দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ মেশিন বিকল আসলে এখানে গেল 2 সপ্তাহ ধরে, কিন্তু উনি ভুগছেন বিশেষ করে রেডিওথেরাপির জন্য গেল প্রায় 5-6 মাস ধরে আসলে রেডিওথেরাপির সিরিয়াল এসে পাচ্ছেন না। সিরিয়াল পেতে এমনিতেও দিনের পর দিন অপেক্ষায় থাকতে হতো। মেশিন বিকল হয়ে পড়ায় রোগীর জট আরও বেড়েছে। প্রাইভেটে গেছি, আমার দ্বারা সার সম্ভব না, আমি অনেক গরিব মানুষ। 1,20,000 টাকা চাই। আল্লাহর কাছে ছাড়া বলার কোনো জায়গা আমাদের নেই। তো ডাক্তার বললো যে আপনাকে রেডিওথেরাপি সাজেস্ট করা হয়েছে, কিন্তু আমাদের যেরকম মেশিন নষ্ট আছে আপনি মেয়ের আগে এটা পাবেন না। মোট 6টি মেশিনে রেডিওথেরাপি দেয়া হতো ক্যান্সার হাসপাতালে। গেল 3 বছর ধরে চলছে কেবল 2টি, সেই 2টিও বিকল 2 সপ্তাহ ধরে।
কিন্তু ওনাদের যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন বাংলাদেশি যারা আছেন তারা ঠিক চেষ্টা করে ঠিক করতে পারে নাই, এই জন্য ওনারা চাচ্ছেন যে বাইরের থেকে বেশি ইন্ডিয়া থেকে ওরা লোক আনবে। একটা ভালো খবর হলো যে 2টা মেশিন আমাদের নতুন আসছে, যেটা অলরেডি বসানো হয়ে গেছে। 2টার ভিতরে একটা আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে চালু করতে পারবো, আরেকটা হয়তো ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের ফার্স্ট উইকে চালু করতে পারবো, আশা করছি ইনশাল্লাহ। হাসপাতালে কেমোথেরাপি বিভাগ সচল, কিন্তু পকেটের চিন্তায় কপালে ভাঁজ পড়ছে রোগীর স্বজনের। কেউ আবার ভর্তি হওয়ার বিড়ম্বনায়। ফ্রি পাইছি একটা, আর 2টা কিনছি। 5 নম্বরটা আমার কিনতে হয়েছে 3500 টাকা দিয়া। আক্রান্তে মানে কি মন লাগে আর দেড় লাগে ঘুরতেছি। আজকে ওষুধ কেনা লাগছে, কেমন 2টা ডোজ কেনা লাগছে আমাদের। আমি রিক্সাওয়ালা মানুষ, বুঝছেন, 4000 টাকা লাগছে। সরকারি হাসপাতালে রোগীর লম্বা লাইন কিংবা দীর্ঘ অপেক্ষা সেটি নতুন কিছু নয়, কিন্তু ফ্রি চিকিৎসার কথা বলা হলেও মূলত বিভিন্ন জায়গায় ওষুধ কিনতে হয়, কারণ প্রায় শুনতে হয় ওষুধের সরবরাহ নেই। যেমন এই ক্যান্সার হাসপাতালে কেমো দিতে রোগীকে খরচ করতে হচ্ছে 3 থেকে 5,000 টাকা। পরিচালক বলছেন এটি দীর্ঘমেয়াদী নয়, অল্প দিনের সংকট, শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হুইলচেয়ার ছাড়াই হাসপাতালে হাঁটাহাঁটি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। চিকিৎসার পাশাপাশি সবসময় দেশের খোঁজ খবরও নিচ্ছেন বিএনপি নেত্রী। দেশের জনগণের পাশে থাকতে দলীয় কর্মীদের দিয়েছেন নির্দেশনা। বিস্তারিত সহকর্মী হেফাজুল করিম রকিবের রিপোর্টে। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো আসতে শুরু করেছে। সব রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলোর ভিত্তিতে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা। তবে তার শারীরিক ও মানসিক অবস্থা বেশ ভালো। বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানিয়েছেন, হাসপাতালে হুইলচেয়ার ছাড়াই হাঁটাহাঁটি করেছেন খালেদা জিয়া। ওনার মেডিকেল টিমরা বলতেছে চিকিৎসাগুলি স্টেবল অবস্থায় আছেন এবং ইমপ্রুভ হচ্ছেন। আজকে নিজে হাঁটাহাঁটি করছেন। প্রতিদিনই রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে বিএনপি নেত্রীর। সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে হবে বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা। ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন জানিয়েছেন, রোববার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি দেখে গেছেন খালেদা জিয়াকে। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে তার। প্রফেসর প্যাট্রিক কেনেডি উনি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন। এবং আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান, ওনারাও এসছেন। এখন উনি একটু রেস্ট নিচ্ছেন এবং গতকালকে এসছেও বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন। খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার এম আহমদও। দেশবাসীর কাছে বিএনপি নেত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সবার কাছে আবারও দোয়া চাচ্ছি। আলহামদুলিল্লাহ মানসিকভাবে উনি অনেকটা ভালো, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, ওনার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, ওনার নাতনিদেরকে দেখে উনি খুব ভালোই আছেন। প্রতিদিনের মতো রোববারও স্থানীয় সময় দুপুরে বাড়িতে তৈরি খাবার নিয়ে হাসপাতালে মাকে দেখতে যান তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। এ সময় সাংবাদিকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মায়ের জন্য দোয়া চান তিনি। লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ সহ নানা জটিলতা নিয়ে উন্নত চিকিৎসার জন্য গত বুধবার লন্ডন যান ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী। ডরথিতা স্ট্রিন, যমুনা নিউজ। যানবাহনের ধীর গতির কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ অংশের ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে, সকালে মহাসড়কের গজারিয়া অংশের কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকলের ঘটনা ঘটে। সময় বাড়ার সাথে সাথে এই লেনে যানজট দেখা যায়, যার ফলে দীর্ঘক্ষণ একই স্থানে আটকে থাকে যানবাহন। গাড়ি চললেও খুবই ধীর গতিতে চলে। চরম দুর্ভোগে এই রুটের যাত্রী চালকরা। তবে দুর্ঘটনা কবলিত এবং বিকল যানবাহন সরানোর কার্যক্রম চলছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যালয়ের শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী। পুলিশ জানায় রোববার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বশির উদ্দিনকে অফিস কক্ষ থেকে ধরে নিয়ে যাওয়া হয় এবং বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে বেশ কয়েকজন বশিরকে তুলে নিয়ে মারধর করে। পরে স্থানীয়রা ওই শিক্ষককে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্ত রনি জানিয়েছেন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় শিক্ষক বশিরকে বিদ্যালয় থেকে তিনি বের করে দেন। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপের আশ্বাস প্রশাসনের। কেউ পা হারিয়েছেন, আবার কেউ বছরের পর বছর জেল খেটেছেন। মামলার নির্যাতনে এলাকা ছাড়া হওয়ার কারণে দীর্ঘদিন বাবা মা স্ত্রী সন্তানের মুখ দেখার সুযোগও পাননি অনেকে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার এমন হাজারো বিএনপি নেতাকর্মীকে নিয়ে যশোরে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক অনুষ্ঠানের। ভয়ঙ্কর সেই সব দিনের স্মৃতিচারণ করেন ভুক্তভোগীরা। পুলিশের গুলিতে পা হারানো বিএনপি নেতা ইউনুস আলী 1 দশক আগে যশোর সদরের বাড়ি থেকে সাদা পোশাকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। অভিযোগ, অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে তার পায়ে গুলি করা হয়। এরপর দীর্ঘদিন কারাবাস। দুঃসহ সেই স্মৃতি এখনো তাড়িয়ে ফেরে ইউনুসকে। নেত্রীর বাড়ির সামনে গাড়ি দিয়ে যখন আটক করে আটকায় দিয়েছে, তখন আমরা সারা বাংলাদেশে আন্দোলন করছি। এই আন্দোলনকে যাতে মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করার জন্য শুধুমাত্র আমাকে গুলি করা হয়েছে। আমি কোনো সন্ত্রাসী না। পুলিশ লাইনের মধ্যে, পুলিশ হেফাজতের মধ্যে রেখে আমাকে গুলি করে আমার পাড়া নষ্ট করে দেওয়া হয়। একই উপজেলার লেবুতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হায়দার আলী জেল খেটেছেন ডিজিটাল নিরাপত্তা আইন ও নাশকতা মামলায়। 2014 সালের 5 জানুয়ারির ভোট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের জেরে তাকে আটক করে পুলিশ। প্রায় 2.5 বছর পর জেল থেকে ছাড়া পেলেও পরবর্তীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে নির্যাতন, হয়রানির শিকার হয়েছেন। আমার খোঁজ খবর কোনোভাবেই পরিবারকে দিতে চায় না দেওয়ার পরে যাই ওপর মহল্লা থেকে বিএনপির যারা সক্রিয় যারা বড় নেতা ছিল তাদের মাধ্যমে আমাকে প্রাথমিক উদ্ধার করা হয়। পুলিশের হাত থেকে উদ্ধার করে আমাকে থানায় সোপর্দ করে। থানার থেকে ডাইরেক্ট আমাকে মামলা দিয়ে চালান দিয়ে দেয় জেলে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন যশোরের হাজারো বিএনপি নেতাকর্মী। তাদের নিয়ে স্থানীয় জেস গার্ডেনে আয়োজন করা হয় দিনভর মিলন মেলার। দীর্ঘদিন পর উন্মুক্ত পরিবেশে একে অন্যের সাথে আড্ডায় মেতে ওঠেন সবাই। দুঃসহ সেসব দিনের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। বিএনপির দল করি বলে 4টে মামলা দিয়েছে, 3 মাস জেলখানে থাকছি। খার কষ্ট করেছি, বিভিন্ন রকমের কষ্ট নির্যাতন। বাড়িটা কোনোদিন যাতে পারিছি, কোনোদিন পারিনি। যে লোকজন বাড়ির সাইডে বসে রয়েছে, আসলে ধরবে। ক্রসে গেছে আমার বাবা 72টা মামলা নিয়ে মারা গেছেন। নিজেও অনেকগুলো মামলার সাথে জড়িত, দীর্ঘ সময় পালাতে হয়েছে। এই প্রোগ্রামটা আমাদের এত ভালো লেগেছে, আমরা যে দীর্ঘ 17 বছর নিঃশ্বাস ছাড়তে পারছি, তা উন্মুক্ত ঘুরছি বেড়াচ্ছি, এটা আমাদের কাছে একটা অবাক লাগছে। ব্যতিক্রমী এই আয়োজন করে জেলা সদর ও নগর বিএনপি। নির্যাতনের শিকার নেতাকর্মীদের সম্মান জানাতেই এমন উদ্যোগ। আমরা চেয়েছি ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে তাদের সবাইকে একটি কাতারে আনবার জন্য, তাদের লড়াই, তাদের সংগ্রাম এবং আত্মত্যাগকে সম্মান জানাবার জন্য, শ্রদ্ধা জানাবার জন্য। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান নির্যাতনের শিকার তৃণমূলের রাজনৈতিক নেতাকর্মীদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। আপনাদেরকে যেমনটি সংবাদের শুরুতেই জানিয়েছিলাম, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে থমথমে পরিস্থিতি। বিজেপি সারা রাতই টহল দিয়েছে সেখানে। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে রয়েছেন, দেখে আসতে চাই এখনকার কি পরিস্থিতি। তুহিন, এখন কি পরিস্থিতি দেখছেন সীমান্তে? সার্বিক নিরাপত্তা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের। বৃষ্টি, সীমান্তে একটি চাপা উত্তেজনা বিরাজ করছে। অর্থাৎ 4 দিন আগে যে উত্তেজনা শুরু হয়েছিল, তারা জোর করে শূন্যরেখার ভেতরে 100 গজের ভিতরে, যেখানে 150 গজের ভিতরে কোনো রকম স্থাপনা করা একদমই আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ, সেখানে তারা কোনো রকম আলোচনা ছাড়াই একটু জোর করে তারা কাঁটাতারে বেড়া নির্মাণের চেষ্টা করেছে। আমার যে পেছনের এলাকাটা আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই পেছনে, সেখান থেকে তারা
প্রতিদিনই পতাকা বৈঠকের পর তারা প্রতিশ্রুতি দিয়েছিল কাজ তারা বন্ধ করে রাখবে, কিন্তু পরের দিন আবারও কাজ শুরু করেছে। এরকম 3বারের বেলায় এসেও তারা কাজ আপাতত স্থগিত রেখেছে, কিন্তু পতাকা বৈঠকের ফলে তারা যতটা বলেছে যে আপাতত স্থগিত, কিন্তু কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ একেবারে বন্ধ করেছে সেটা কিন্তু আমরা দেখছি না। তারা যে কোনো সময় আবারও আসতে পারে, সেই আশঙ্কাকে মাথায় রেখেই বিজিবি এবং এলাকার সাধারণ মানুষ তারা প্রস্তুত আছে। তবে একটি বিষয় খুবই দুঃখজনক বলা যায় যে এই সীমান্ত এলাকায় যেখানে প্রায় সময় এরকম বাজে পরিস্থিতি তৈরি হয়, উত্তেজনা তৈরি হয়, সেখানে যাতায়াতের জন্য বিজিবি যে কষ্ট করে দুর্গম এলাকায় যাতায়াত করছে, এখানে যে কটি রাস্তা আছে সেই রাস্তাগুলোর এতটাই নাজুক, এতটাই বেহাল অবস্থা যে জরুরি পরিস্থিতিতে যে কোনো সময় ব্যাটালিয়ান থেকে বা বাড়তি জনবল যদি সেখানে পাঠানো হয় সেক্ষেত্রে খুবই কষ্টকর বা মানে দুর্ভেদ্য বলা যায়। এই রাস্তাগুলো বছরের পর বছর এভাবে ভাঙাচোরা অবস্থায়, দুর্গম অবস্থায় পড়ে আছে, যেগুলোর বারবার দৃষ্টি আকর্ষণ করেও তারা পারছে না। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতে এই সমস্ত রাস্তা উন্নয়নের কোনো বিকল্প নেই বলে আমরা দেখতে পাচ্ছি। তবে রাতের বেলা যে আশঙ্কাগুলো ছিল, রাতে আমরা নিজেরাও টহল বাহিনীর সাথে দেখেছি যে তারা আগের চেয়ে অনেক বেশি সতর্ক। তবে বিজিবির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নেওয়া হয়েছে যে তারা দেখা যায়, দিনের বেলা দেখা যায় বা উস্কানিমূলক যে আচরণ ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, সেই উস্কানিমূলক আচরণ যেন না বোঝা যায় সেক্ষেত্রে তারা সামনের থেকে শূন্য লাইনের একটু পেছনে সরে এসেছে, কিন্তু তারা প্রস্তুত আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। সতর্ক অবস্থানেই রয়েছে। অনেক ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন তুহিন। ক্যালিফোর্নিয়ার কয়েকটি অঞ্চলে দাবানল পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো অনিয়ন্ত্রিত আগুন, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। লস অ্যাঞ্জেলসে রেড ফ্ল্যাগ জারি রয়েছে, সময়ের সাথে পাল্লা দিয়ে ফায়ার ফাইটাররা লড়ছেন। প্রায় 1,500 ফায়ার ইঞ্জিন নিয়ে কাজ করছেন 14,000 কর্মী, ব্যবহার করা হচ্ছে 84টি এয়ারক্রাফট। রোববার স্থানীয় সময়ে রাত থেকে আবারও বাড়তে শুরু করেছে বাতাসের তীব্রতা। আবহাওয়া বিভাগ বলছে মঙ্গলবার নাগাদ ঘন্টায় 96 কিলোমিটার গতিতে প্রবাহিত হতে পারে শুষ্ক বায়ু সান্টা আনা। এরই মধ্যে নতুন কয়েকটি স্থানেও আগুন ছড়িয়েছে। ইতালিতে বরফে স্কিং করতে যেয়ে তুষারঝড়ের কবলে পড়ে 3 জনের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় দুপুরে পূর্বাঞ্চল পিডমন্টে হঠাৎ করে প্রবল তুষারঝড় শুরু হয়। দুর্যোগের কবলে পড়েন স্কি করতে যাওয়া 5 সদস্যের দলটি। ঝড়ের দাপটে কয়েকশো মিটার নিচে গড়িয়ে পড়েন সবাই এবং তাদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়। বরফের স্তূপ থেকে হেলিকপ্টারের সহায়তায় জীবিত উদ্ধার করা হয় 2 জনকে, আর হাসপাতালে পাঠানো হয় বাকিদের। এই ছিল যমুনা নিউজে।